হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো রাজ্যে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এবং অলরেডি কিছু ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে। আজকে তেমনই একটা ইউনিভার্সিটির আপডেট তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম। প্রথমত আমি বলবো 3 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হলেও কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা অলরেডি ফর্ম ফিল আপের প্রসেস শুরু করে দিয়েছে এবং কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে, কি কি কোর্স রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। আমি তোমাদের হোস্ট সোমনাথ ঘোষ এবং আমি আজকে তোমাদেরকে এক্সপ্লেন করবো এত বছর ধরে যেভাবে আমরা পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের জন্য ভিডিও বানিয়ে থাকি, এবছরও কিন্তু তার অন্যথা নয়। তাই পুরো ভিডিওগুলো দেখতে হবে। প্রত্যেকটি ইউনিভার্সিটির তথ্য তোমরা এখান থেকে পাবে, বিএড এর আপডেটও পাবে পোস্ট গ্রাজুয়েশনের সাথে সাথে। তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আমরা আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, পুরুলিয়ার ইউনিভার্সিটি। এটা একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, যার শর্ট ফর্ম রয়েছে SKBU। তার ভর্তির প্রক্রিয়া বা ফর্ম ফিল আপের প্রসেস শুরু হয়ে গেছে 3 সেপ্টেম্বর নয়, অলরেডি ফর্ম ফিল আপ সেখানে চলছে। তো সেখানে কি কি কোর্স আমরা পাচ্ছি? MA, MSc, MCom, LLM, MBA কোর্সের পাশাপাশি মিউজিক এবং মিউজিকের বিভিন্ন ভাগ রয়েছে। তার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত আমরা এখানে পেয়ে যাচ্ছি। শুধু তাই নয়, মাস্টার্সের MScর মধ্যে একাধিক নতুন কোর্স, কিছু স্পোর্টস সায়েন্সের কোর্সের মতো কোর্সও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো কি কি যোগ্যতা লাগবে সেখানে ভর্তি হতে গেলে, কত কত সিট রয়েছে, কোর্স ফিস কত এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ তোমরা যদি দেখতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা বড় হতে চলেছে, কেননা পুরো স্টেপগুলো পরপর যদি দেখাতে হয় ভিডিওটা বড় হবেই স্বাভাবিকভাবে। তো SKBU এর তথ্যটা তোমরা জেনে নাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা রয়েছে SKBU এর, সেটা হচ্ছে পাস গ্রাজুয়েশনদেরও কিন্তু সুযোগ রয়েছে আবেদনের। অনেক ক্ষেত্রে আমরা জানি যে ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র অনার্সের ক্যান্ডিডেটদেরকেই সুযোগ দিয়ে থাকে, পাস গ্রাজুয়েটরা সুযোগ পায় না মাস্টার্সে অ্যাডমিশনের জন্য। SKBU কিন্তু সুযোগ দিচ্ছে যারা পাস গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করেছে এবং ডিসিপ্লিন 1-এ সেই সাবজেক্টে নিয়ে পড়েছে, বাংলা হোক বা ইংরেজি, সেই সাবজেক্টে তারা কিন্তু আবেদন করতে পারবে SKBU-তে। অর্থাৎ পাস গ্রাজুয়েশন অনার্স উভয়ের জন্য সুযোগ রয়েছে SKBU-তে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। এক এক করে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ এইভাবেই শুরু হবে। তো সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি যেহেতু সবার আগে শুরু করে দিয়েছে, কাজে আমি সবার আগে আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। 3 তারিখের আগেই কিন্তু সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি শুরু করে দিল তাদের ফর্ম ফিল আপের প্রসেস। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অনার্স গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েটদেরও কিন্তু সুযোগ দিয়ে থাকে, যারা 2023 এবং 24 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তাদের রেগুলার মোডে যারা কমপ্লিট করেছেন তাদের ফর্ম ফিল আপের জন্য কিন্তু সুযোগ এখানে দিয়ে থাকে। অর্থাৎ পাস এবং অনার্স উভয় গ্রাজুয়েশন এখানে কিন্তু সুযোগ পেয়ে থাকে। পাস গ্রাজুয়েশন সপ্তাহে সুযোগ পায় না, কিছু কিছু সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু সুযোগ পেয়ে থাকে। তো এখানে সেলফ ফিনান্সিং কিছু কোর্স থাকে, যেটা হচ্ছে বায়োটেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং ইন্টিগ্রেটেড যে BLSIB এবং মাস্টার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ল রয়েছে, পারফর্মিং আর্টস যেখানে ভোকাল মিউজিক এবং হিন্দুস্তানি মিউজিক রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পারফর্মিং আর্টের মধ্যে এই সাবজেক্টগুলো, এবং এগুলো কিন্তু নো রেস্ট্রিকশন অন ইয়ার অফ পাসিং। অর্থাৎ 23-24 যে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, এই টোটাল সাবজেক্টগুলোর জন্য রেস্ট্রিকশন নেই, যে কোনো টাইম পাস করে আসলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, কিন্তু অনলাইনেই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু হতে চলেছে এবং একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টে কোর্সে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। কোনো ক্যান্ডিডেট সেলফ ফিনান্সিং কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাই, কোনো রকম ভাবে বার থাকবে না, 3টে সাবজেক্টের বার নেই, কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে সেলফ ফিনান্সিং নয় গভর্নমেন্ট, সেখানে কিন্তু বার থাকবে। এবার ইম্পর্টেন্ট ডেটগুলো সর্বপ্রথম আমরা দেখে নিই। পাবলিকেশন অফ নোটিফিকেশন, যেটা 27 তারিখে পাবলিকেশন হয়ে গেছে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 27 থেকে, চলবে 10/9 পর্যন্ত। অন্যান্য ইউনিভার্সিটিতে 3 সেপ্টেম্বর, কিন্তু SKBU কিন্তু যেটা করে দিল সেটা হচ্ছে 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তারপরে 10 তারিখে ফর্ম ফিল আপ শেষ। 14/9 থেকে 16/9 যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে। পার্সেন্ট ক্যাটাগরির জন্য মেরিট লিস্ট পাবলিশ হবে 14 থেকে 16-র মধ্যে। তার সমস্ত যে কারেকশন বা এই যে ব্যাপার সেগুলো চলবে, বাদ বাকি 20% আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদেরটা পরে হবে। তারপরে 17 থেকে 19 তারিখ ফার্স্ট লিস্টের যে অনলাইন অ্যাডমিশন প্রসেস বা ফিস পেমেন্ট সেটা চলবে। তারপরে সেকেন্ড লিস্ট আসবে কবে? 20/9 সেকেন্ড লিস্ট আসবে 80%দের। 20 থেকে 22 তারিখের মধ্যে সেকেন্ড লিস্টের ভর্তি কমপ্লিট। 23 থেকে 24-এর মধ্যে থার্ড লিস্ট আসবে 80%দের, তার মধ্যে কিন্তু সবটা কমপ্লিট। এবার দেখো 20%দের কবে আসবে, অর্থাৎ যারা তোমরা অন্যান্য ইউনিভার্সিটি লাইক ক্যালকাটা, বর্ধমান, যাদবপুর বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এখানে ভর্তি হতে আসছো তাদের জন্য 25 তারিখে তোমাদের লিস্ট পাবলিশ হবে। কারেকশন 25 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে সেপ্টেম্বরের। ফার্স্ট লিস্ট আসবে 20%-এর জন্য, যেটা হচ্ছে 27 থেকে 29 তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট, এবং সেই 27 থেকে 29 তারিখের মধ্যে আবার ফোর্থ লিস্ট আসবে 80%, অর্থাৎ ইউনিভার্সিটির যারা মেন ক্যাম্পাসের বা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ ছিল সেই কলেজগুলোতে পড়েছিল তাদের ফোর্থ লিস্ট আসবে।
30/9 থেকে 1/10-এর মধ্যে সেকেন্ড লিস্ট আসবে 20%-এর, ফিফথ লিস্ট আসবে কিন্তু 80%-এর। 3 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। নেক্সট এবার আমরা দেখে নেব কি কি কোর্স এখানে করানো হয়ে থাকে। এখানে মূলত মাস্টার অফ আর্টস যেটা অ্যানথ্রোপোলজি, ট্রাইবাল স্টাডিজ, বাংলা, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, কুদমালি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজির মতো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে মাস্টার অফ সায়েন্সের মধ্যে আমরা পাচ্ছি বায়োটেকনোলজির মতো কোর্স, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জিওলজি। বলে রাখা ভালো, এই সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা রেগুলার কোর্স হিসেবেই পেতে চলেছো। ফিজিক্স, জিওলজি, অ্যানথ্রোপোলজি, ট্রাইবাল স্টাডিজ, ইকোনমিক্স, জিওগ্রাফি এবং সাইকোলজি, ঠিক আছে, সরি ফিজিওলজি। মাস্টার অফ কমার্সের মধ্যে তোমরা এমকম পেয়ে যাচ্ছ, তারপরে এমবিএ পেয়ে যাচ্ছ, ল পেয়ে যাচ্ছ, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এবং এখানে ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তোমরা পেয়ে যাচ্ছ। মাস্টার অফ পারফর্মিং আর্টের মধ্যে ভোকাল হিন্দুস্তানি পাচ্ছ, মাস্টার অফ পারফর্মিং আর্টের মধ্যে ভোকাল রবীন্দ্রসঙ্গীত পাচ্ছ, এবং মাস্টার অফ স্পোর্টস সায়েন্স তোমরা পেয়ে যাচ্ছ, যেটা একটা রেয়ার সাবজেক্ট। এবার দেখো এখানে এলিজিবিলিটি যেটা বলে দেওয়া হয়েছে, 80% ক্যান্ডিডেট যারা নিজস্ব ইউনিভার্সিটির আন্ডারে থাকছে তাদের, অর্থাৎ এসকেবিউর আন্ডারে 23 এবং 24 সালের ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য যারা পাস করেছে। 20%-এর জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে বলে দেওয়া হচ্ছে কি যে না, অনার্স গ্রাজুয়েট অফ আদার ইউনিভার্সিটি 3 ইয়ার অনার্স মেজর ইন রিলিভেন্ট সাবজেক্ট, অর্থাৎ অনার্স বা মেজর সাবজেক্টে যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে 23-24-এ পাস করে থাকতে হবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে দ্য প্রোগ্রাম কোর্স স্টুডেন্ট, অর্থাৎ যারা পাস কোর্স নিয়ে পড়েছো 23 অথবা 24 সালে পাস করেছো, উইথ অ্যাটলিস্ট 60% এগ্রিগেট মে অ্যাপ্লাই ফর পিজি কোর্স, অর্থাৎ ডিসিপ্লিন 1-এ যে সাবজেক্ট তোমাদের থাকছে, দেখা যাচ্ছে ডিসিপ্লিন 1-এ তোমাদের বাংলা বা ইংরেজি ছিল, তোমরা সেই বাংলা বা ইংরেজিতে আবেদন করতে পারবে। আদার ইউনিভার্সিটির জন্য এই সুযোগটা কিন্তু রয়েছে। ওকে, এখানে অনার্স গ্রাজুয়েট হোম ইউনিভার্সিটি এবং অনার্স ক্যান্ডিডেট যারা হোম ইউনিভার্সিটি তারাই সুযোগ পাবে, আর 20% যারা আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তাদের কিন্তু সুযোগ দেওয়া হয় যারা পাস কোর্সে পড়াশোনা করেছে। 60% নাম্বার পেতে হবে ডিসিপ্লিন 1 সাবজেক্টে, সেই সাবজেক্টেই মাস্টার্স কিন্তু করতে পারবে। Student SKBU who did not get chance of admission in 80% category are also eligible to considered in 20% category, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা 80% ক্যাটাগরিতে সুযোগ পাবে না, এসকেবিউ এর ক্যান্ডিডেটরা, তারা 20%-এ যদি তোমরা 20% সিট ভর্তি না হয় তাহলে সেই জায়গাতে সুযোগ পাবে। এবং এখানে এলএলএম বা লয়ের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 80% এবং 20% থাকবে না, এখানে সবাই কিন্তু 100% সিট পাবে। এমএ ইন অ্যানথ্রোপোলজি যেটা বলা হচ্ছে, ট্রাইবাল স্টাডিজ এবং অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে 3 বছরের অনার্স গ্রাজুয়েট যদি তুমি অ্যানথ্রোপোলজি, বটানি, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, জুওলজি অথবা প্রোগ্রাম গ্রাজুয়েট হও, এই যে কোনো সাবজেক্ট তোমার ডিসিপ্লিন 1-এ থাকে পাস গ্রাজুয়েটে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো অ্যানথ্রোপোলজিতে। বলা হচ্ছে যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে চাইছো আদার ইউনিভার্সিটির স্টুডেন্টস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনার্সের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে সুযোগ পাবে। অতএব আমরা যেটা দেখছি ডিসিপ্লিন 1 বা প্রেফারেন্স 1 যাদের থাকবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে ডিসিপ্লিন 1-এর ক্ষেত্রে। এমএসসি ইন বায়োটেকনোলজির ক্ষেত্রে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইফ সায়েন্স, 3 বছরের লাইফ সায়েন্সে যদি এখানে লাইফ সায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে, অনার্স গ্রাজুয়েট এগ্রিকালচার, অ্যানিমাল সায়েন্স, ঠিক আছে, অথবা এখানে ব্যাচেলার ডিগ্রি বায়োসায়েন্সে থাকতে হবে বা লাইফ সায়েন্সে থাকতে হবে, এবং এখানে তোমাদের অনার্স গ্রাজুয়েট এগ্রিকালচার, অ্যানিমাল সায়েন্স, বটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, লাইফ সায়েন্স, মাইক্রোবায়োলজি থাকতে হবে, মলিকিউলার বায়োলজি, ফিজিওলজি, জুওলজি এবং আদার অ্যালাইড সাবজেক্ট আর প্রোগ্রাম গ্রাজুয়েট অথবা প্রোগ্রাম গ্রাজুয়েটে যারা ডিসিপ্লিন 1-এ এই সাবজেক্টগুলো নিয়ে পড়েছো তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। অর্থাৎ বায়োটেকনোলজিতে যারা এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমাদের ডিসিপ্লিন 1-এ থাকে পাস গ্রাজুয়েট, তাহলে তুমি আবেদনযোগ্য এবং অনার্সে তো আবেদন করতে পারছে। এমবিএর ক্ষেত্রে বলা হচ্ছে 3 বছরের অনার্স গ্রাজুয়েট অথবা পাস গ্রাজুয়েট যে কোনো ডিসিপ্লিন, ঠিক আছে, সেটা সায়েন্স হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, আর্টস হতে পারে, ল প্রফেশনাল হতে পারে, মেডিকেল হতে পারে, তারপরে তোমাদের বিবিএ পড়ে থাকতে পারো, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে, বা পাস গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট সবাই এখানে আবেদনযোগ্য। তারপরে এখানে রয়েছে মাস্টার ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ অথবা বিএসসি যদি তোমরা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথমেটিক্স তোমাদের পাস গ্রাজুয়েট তোমরা করে থাকো তাহলে আবেদনযোগ্য। ইকোনমিক্স মাস্টার্সের ক্ষেত্রে বলা হচ্ছে 3 বছরের অনার্স গ্রাজুয়েট ইকোনমিক্সে অথবা ম্যাথে বা স্ট্যাটিক্সে অথবা পাস গ্রাজুয়েট, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমাদের পাশের 1 নম্বর পেপার থাকে তাহলে তুমি আবেদনযোগ্য। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে 3 বছরের অনার্স গ্রাজুয়েট এনভায়রনমেন্টাল সায়েন্স, বটানি, কেমিস্ট্রি বা যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো পাস গ্রাজুয়েট নিয়ে পড়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ইন্টিগ্রেটেড
এখানে ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ও মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স একই সাথে তোমরা পড়তে পারবে ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে বলা হচ্ছে বিএ বিএসসি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অথবা বিএ বিএসসি বিকম কোর্স যদি করে থাকো, এমবিবিএস বিডিএস যদি করে থাকো, এলএলবি বা মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টে করে থাকলে তুমি আবেদনযোগ্য। মাস্টার অফ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে 3 বছরের অনার্স গ্রাজুয়েট, প্রোগ্রাম গ্রাজুয়েট যদি তুমি হয়ে থাকো, অর্থাৎ যে কোনো সাবজেক্টে অনার্স বা পাস নিয়ে পড়ে থাকলে তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে পারছো। কুদমালির ক্ষেত্রে 3 বছরের অনার্স গ্রাজুয়েট যদি কুদমালি ল্যাঙ্গুয়েজে তুমি পড়ে থাকো, তারপরে 2 বছরের প্রোগ্রাম গ্রাজুয়েট যদি তুমি সিবিসিএস মোডে অথবা 2 নম্বর বলছে পাস গ্রাজুয়েট যদি কুদমালি ল্যাঙ্গুয়েজে পড়ে থাকো, বা গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম অথবা 1 বছরের পিজি ডিপ্লোমা যদি তুমি এই সাবজেক্টগুলোতে করে থাকো কুদমালিতে, তাহলে তুমি আবেদনযোগ্য। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে, ডিউরিং অ্যাডমিশন প্রেফারেন্স উইল বি অ্যাজ পার সিরিয়াল নাম্বার, দেন সিরিয়াল নাম্বার অ্যান্ড লাস্টলি সিরিয়াল নাম্বার, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে তোমার যে প্রেফারেন্স অনুযায়ী এখানে তুমি চুজ করতে কিন্তু পারবে। ঠিক আছে, ফর সিরিয়াল নাম্বার পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স সাবজেক্ট কুদমালি দেখা হবে। সিরিয়াল নাম্বার 2 এর ক্ষেত্রে এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন গ্রাজুয়েশন তোমাদের দেখা হবে, এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস গ্রাজুয়েশন অ্যান্ড নট দ্য মার্কস ইন অফ পিজি ডিপ্লোমা ইন কুদমালি। ঠিক আছে, তো এইভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রেফারেন্স যেমন থাকবে সেই অনুযায়ী সমস্ত পার্সেন্টেজ বা মেরিট ক্যালকুলেশন হবে। এবার বলা হচ্ছে মাস্টার অফ ল। ঠিক আছে, এবার একটা জিনিস বলা হচ্ছে, মাস্টার অফ লর ক্ষেত্রে 3 বছর ও 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স এখানে রয়েছে মাস্টার অফ ল এর ক্ষেত্রে, আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ 3 বছর এবং 5 বছরের যারা এলএলবি করে এসেছো তারা এখানে আবেদনযোগ্য। কোনো এজ বার বা কোনো এখানে তোমাদের কত সালে পাস করেছো সেসব দেখা হবে না। মাস্টার অফ পারফর্মিং আর্টের ক্ষেত্রে বলা হচ্ছে ভোকাল হিন্দুস্তানি, যেটা 3 বছরের অনার্স গ্রাজুয়েট মিউজিকে অথবা পাস গ্রাজুয়েট মিউজিক যদি তোমাদের থাকে ডিসিপ্লিন 1-এ, অথবা গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম উইথ ডিপ্লোমা ইন মিউজিক, অর্থাৎ যদি মিউজিকে ডিপ্লোমা থাকে এবং গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিমে তুমি করে আসো তাহলেও তুমি এখানে আবেদনযোগ্য। ওকে, এবার দেখো সাইকোলজির ক্ষেত্রে বিএ বিএসসি অনার্স ইন সাইকোলজি আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ বিএ বিএসসি বিকম অনার্স চাইছে, বিএ বিএসসি অনার্স চাইছে সাইকোলজিতে মাস্টার্সের জন্য, তবে তুমি আবেদন করতে পারবে এমএসসি ইন সাইকোলজি। এম ইন সোশিওলজির ক্ষেত্রে বলা হচ্ছে 3 বছরের অনার্স গ্র্যাজুয়েট এবং এখানে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং প্রোগ্রাম গ্রাজুয়েট এই যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি ডিসিপ্লিন 1 নিয়ে পড়ে থাকো তাহলে তুমি আবেদনযোগ্য। এবং বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন সোশিওলজি অনার্স মেজর প্রোগ্রাম উইথ সোশিওলজি অ্যাজ ডিসিপ্লিন 1 উইল গেট প্রেফারেন্স, অর্থাৎ যারা সোশিওলজি নিয়ে পাস গ্রাজুয়েশন করেছো বা অনার্স গ্রাজুয়েশন করেছো, অন্যান্য সাবজেক্টে অনার্স গ্রাজুয়েট বা পাস গ্রাজুয়েটরা আবেদন করতে পারলেও প্রেফারেন্স কিন্তু অর্থাৎ অগ্রাধিকার পাবে কিন্তু সোশিওলজির ক্যান্ডিডেটরা। আগে সোশিওলজির ক্যান্ডিডেটদের অ্যাডমিশন হবে, তারপরে বাদবাকি সাবজেক্টের কিন্তু ক্যান্ডিডেটদের অ্যাডমিশন হবে। মাস্টার অফ স্পোর্টস সায়েন্সের কি বলছে, ব্যাচেলার ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে পড়াশোনা করে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং বিপিএড, বিপি বা ফিজিক্যাল এডুকেশনে যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো তাহলে এক্সট্রা অগ্রাধিকার পাবে। ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স অ্যালাইড স্ট্রিম অ্যালং উইথ গ্রাজুয়েট ডিগ্রি, তারাও কিন্তু সুযোগ পাবে, অর্থাৎ ডিপ্লোমা যদি করা থাকে স্পোর্টস সায়েন্সে। এমএসসি ইন আদার সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে 3 year অনার্স মেজর ইন কনসার্ন সাবজেক্ট অ্যান্ড অর প্রোগ্রাম গ্রাজুয়েট হ্যাভিং দ্য সেম সাবজেক্ট অ্যাজ ডিসিপ্লিন 1 মে অ্যাপ্লাই, অর্থাৎ এখানে আদার সাবজেক্টও যদি তুমি পড়তে চাও বা এখানে যে সাবজেক্টগুলো পেলে না আদার সাবজেক্টের ক্ষেত্রেও যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, সেই সাবজেক্টটা তোমাকে পড়ে থাকতে হবে। নোট ফর দ্য সেলফ ফিনান্সিং কোর্স যেগুলো রয়েছে মাস্টার ইন বায়োটেকনোলজি, এমবিএ, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলোর জন্য এখানে একটা জিনিস বলা হচ্ছে, এনি ক্যান্ডিডেট অলরেডি অ্যাপ্লাইড ফর অ্যাডমিটেড ইন জেনারেল পিজি কোর্স, অর্থাৎ অন্যান্য পিজি কোর্স বা জেনারেল কোর্সে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কোনো রকম ইউজি কোর্সের যে রেস্ট্রিকশান, ইয়ারের রেস্ট্রিকশান থাকবে না। তারপরে বলা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টোটাল 2024টা সিট পাচ্ছ, অ্যানথ্রোপোলজি ট্রাইবাল স্টাডিজের 60টা সিট, বেঙ্গলি এসকেবিউতে পাচ্ছ 25টা সিট। ঠিক আছে, এবং এসকেবিউর আন্ডারে প্রেফারেন্স আছে। কীরকম প্রেফারেন্স, এসকেবিউর মেন ক্যাম্পাস এবং নিস্তারিণী কলেজ বা এরকম কিছু কলেজ রয়েছে, যে কলেজগুলোতেও কিন্তু আমরা সুযোগ পেয়ে যাব মাস্টার্সের জন্য, এবং সেখানেও কিন্তু আমাদের একটা থাকবে সিটের ব্যাপার। 60টা সিট রয়েছে, এবং বাংলাতে যদি তুমি মেন ক্যাম্পাসে করতে চাও 85টা সিট, নিস্তারিণী কলেজে রয়েছে 49টা সিট। তারপরে বায়োটেকনোলজি 25টা, বটানিতে 35টা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে 60টা সিট, কেমিস্ট্রিতে রয়েছে 35টা সিট, কমার্সে কিন্তু রয়েছে 71টা সিট, কম্পিউটার সায়েন্সে রয়েছে 40টা সিট, ইকোনমিক্সে রয়েছে 50টা সিট, এডুকেশনে রয়েছে কিন্তু 60টা সিট, এবং ইংলিশ এসকেবিউর মেন ক্যাম্পাসে 85টা, এবং ইংলিশ জেকে কলেজ একটা রয়েছে, জেকে কলেজ
এর আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ সেন্ট্রালাইজ প্রসেসেই হবে, আলাদা করে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে না। সেখানে রয়েছে 49টা সিট। এনভায়রনমেন্টাল সায়েন্সে রয়েছে 30টা সিট, জিওগ্রাফিতে রয়েছে 35টা সিট, হিস্ট্রিতে রয়েছে 85টা সিট। হিস্ট্রি আবার জেকে কলেজে তোমরা পেয়ে যাচ্ছে 49টা সিট। এবং ইন্টিগ্রেটেড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে 55টা সিট পাচ্ছি, জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 49টা সিট, কুদমালিতে আমরা পাচ্ছি 100টা সিট, এলএলএম এ পাচ্ছি 40টা সিট, ম্যাথমেটিক্স এসকেবিউতে রয়েছে 49টা এবং এসকেবিউতে রয়েছে 53টা এবং 49টা রয়েছে জেকে কলেজে। পারফর্মিং আর্ট, মিউজিক এবং ভোকাল হিন্দুস্তানিতে রয়েছে 20টা, পারফর্মিং আর্ট, মিউজিক রবীন্দ্রসঙ্গীতে রয়েছে 20টা সিট, ফিলোসফিতে 85টা সিট আমরা পেয়ে যাচ্ছি। তারপরে ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স বা যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম একাধিক সিট রয়েছে, 1855টা টোটাল সিট। ওকে, তারপর দেখো এখানে সিটগুলো ভাগ করে দেওয়া হয়েছে 80-20 রেশিওতে, কারা কতটা সিট পাবে একটু তোমরা এগুলো দেখে নিচ্ছ, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবং রিজার্ভেশন পলিসি কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইডব্লিউএস দের জন্য কিন্তু 10% সংরক্ষণ রয়েছে, তো একটু তোমরা এগুলো দেখে নিচ্ছ, নাহলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ইচ্ছে কিন্তু করবে না। তো এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। টোটাল এখানে 34টা সাবজেক্টে কিন্তু মাস্টার্স করানো হয়ে থাকে, তো 34টা টোটাল সাবজেক্টে মাস্টার্সের যে সুযোগ সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এখানে টোটাল আমাদের যেটা দেখতে পাচ্ছি 1855টা সিট, এবং কলেজগুলোতে মোটামুটি সেরকম যে সিট সেগুলো রয়েছে। এবং এখানে একটা জিনিস রয়েছে, দেখো এমএসসি ম্যাথমেটিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, হিস্ট্রি অলসো টট ইন জেকে কলেজ পুরুলিয়াতে, নিস্তারিণী কলেজ, এবং সেলফ ফিনান্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে। এবং পুরুলিয়া সেলফ ফিনান্সিং বেসিস অ্যান্ড অ্যাডমিশন উইল বি মেড থ্রু সেন্ট্রালাইজড কাউন্সিলিং বাই দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ এইগুলো কিন্তু কলেজগুলোতে কিন্তু সেলফ ফিনান্সিং কোর্সের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে। অ্যাডমিশন ফিসটা কত দেখো, ফিস ফর অ্যাডমিশন ফর ফার্স্ট সেমিস্টার, এটা ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাডমিশনের যে চার্জ রয়েছে সেই চার্জটা নন ল্যাব বেসড সাবজেক্ট এবং ল্যাব বেসড সাবজেক্ট। নন ল্যাব বেসডের মধ্যে আমরা কী কী পাচ্ছি, বাংলা, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি এবং সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ট্রাইবাল স্টাডিজ, বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, সাইকোলজি এবং জুওলজি। এবার দেখো যেগুলো ল্যাবরেটরি বেসড সাবজেক্ট সেখানে 2430 টাকা খরচ, আর 3260 টাকা যেখানে ল্যাব বেসড সাবজেক্ট, এটা দেখে নিচ্ছ। আর সেলফ ফিনান্সিং এর কোর্সটা কিন্তু একটু বেশি, যেমন বায়োটেকনোলজির জন্য 25,000 পাঁচ সেমিস্টার, মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ এর জন্য 20,000 পাঁচ সেমিস্টার, ঠিক আছে, অর্থাৎ 4-25 1 লাখ টাকা খরচা কিন্তু, যেহেতু 4টে সেমিস্টার। এমএসসি ইন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 20,000 পার সেমিস্টার, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000 পার সেমিস্টার। তো এইভাবে সেমিস্টার ওয়াইজ যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে, এমবিএ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। তো এখানে সেলফ ফিনান্সিং কোন কোন জায়গাতে সেগুলো দেখতে পাচ্ছ, নিস্তারিণী বা কলেজ বা এই যে জেকে কলেজে, এগুলো কিন্তু সেলফ ফিনান্সিং কোর্স, ঠিক আছে, পুরোটাই অনলাইন যে ফিস সেটা হবে। প্রথমত এখানে মেরিট বেস এবং সিলেকশন, অর্থাৎ সিলেকশন প্রসিডিওরটা কি রয়েছে দেখো। অনার্স এবং পাস কোর্সের ক্ষেত্রে বলা হচ্ছে 23-24 ক্যান্ডিডেটরা এখানে ভর্তি হতে পারবে, এবং ক্যান্ডিডেট অফ দ্য প্রোগ্রাম কোর্স সিকিউরিং মিনিমাম 60% মার্কস, যারা পাস কোর্সের ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারবে, ডিসিপ্লিন 1-এ যাদের থাকবে। অনার্স ক্যান্ডিডেটদের 1+1+1 সিস্টেমের পার্সেন্টেজ অফ মার্কস উইথ অনার্স সাবজেক্ট উইল বি কনসিডার্ড, অর্থাৎ বলা হচ্ছে যারা 1+1+1 সিস্টেম থেকে আসছে, অর্থাৎ পার্ট ক্যান্ডিডেট, তাদের কিন্তু অনার্সের পার্সেন্টেজটি দেখা হবে আবেদনের সময়। আর যারা সিবিসিএস ক্যান্ডিডেট রয়েছে, অনার্স এবং পাস কোর্স উভয় সিজিপিএ স্কোর কিন্তু তোমাদের দেখা হবে। এবং এখানে বলা হয়েছে সিজিপিএ স্কোরটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ধরো তোমার সিজিপিএ স্কোর 7.10 ইন্টু 10 করলে যত হবে, সেই টোটালটাই কিন্তু তোমার যে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ এখানে পার্সেন্টেজ অফ মার্কসের ফর্মুলা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি তোমাদের সিজিপিএ স্কোরটাকে 10 দিয়ে মাল্টিপল করলে, এসকেবি এর স্টুডেন্ট যারা তারা এইভাবে করবে, আর আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের আলাদা আলাদাভাবে কনভার্সেশনের ফর্মুলা থাকে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও সিজিপিএ ইন্টু 10 করে যেটা ফর্মুলা আসবে সেটাই কিন্তু, সেই মার্কসটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। আদার ইউনিভার্সিটি আদার সিস্টেম থাকে, বিভিন্ন রকমের সিস্টেম থাকে, কিন্তু এসকেবি এর এটাই রয়েছে। দেয়ার উইল বি নো এন্ট্রান্স টেস্ট, কোনো এন্ট্রান্স টেস্ট হচ্ছে না, পুরোটাই তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কসের ভিত্তিতে কিন্তু হচ্ছে। এবং যদি টাই হয় তাহলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পার্সেন্টেজটা কিন্তু তোমাদের দেখা হতে পারে, ঠিক আছে। এবার দেখো বলা হচ্ছে ডিউরিং filling up the form for admission, if any candidate apply for admission in Nissarini College, JK College as the first preference, and if he get admitted in the said college, afterwards she will not upgraded to admission SKBU even when seats fell vacant in the SKBU, অর্থাৎ প্রেফারেন্সটা খুব ভালোভাবে চুজ করতে বলছে। প্রথমত ধরো বাংলা বা ইংরেজিতে আবেদন করছো, 1 নম্বর প্রেফারেন্সে তোমরা এসকেবিউ রেখে দেবে, ঠিক আছে, এসকেবিউ রেখে দেবে। 2 নম্বরে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো 2 বা 3-এ রাখবে। বলা হচ্ছে ধরো তুমি 1 নম্বরে
জেকে কলেজ বা নিস্তারিণী কলেজ রেখেছো, এসকেবিইউ কিন্তু 2 নম্বরে যদি থাকে, জেকে কলেজ বা নিস্তারিণী কলেজে চান্স পেয়ে গেলে, ভর্তি হয়ে গেলে আর কিন্তু এই এসকেবিইউ এর মেন ক্যাম্পাসে তুমি ভর্তি হতে পারবে না। কিন্তু যদি তুমি এসকেবিইউ এর মেন ক্যাম্পাসে আগে চান্স পাও, তুমি কিন্তু কলেজে শিফট করতে পারবে। কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে যদি তুমি 2 নম্বর বা 3 নম্বরে কোনো কলেজে চান্স পাও, এসকেবিইউ এর মেন ক্যাম্পাসে চান্স না পাও, এসকেবিইউ 1 নম্বর প্রেফারেন্সে থাকলে তুমি আবার কিন্তু আপগ্রেড করতে পারবে। ওকে, এটা একটু দেখে নিও। এবং এখানে বলা হচ্ছে if any candidate if applies for admission in SKBU as the first preference but got admission in নিস্তারিণী কলেজ, এখানে আপগ্রেড করার কিন্তু সুযোগ থাকছে। এবার দেখো এখানে ডকুমেন্ট কি কি বলা হচ্ছে। একটা ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, অর্থাৎ আধার বা ভোটার কার্ড তুমি দিতে পারবে, এজ প্রুফ, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, প্রুফ অফ মার্কস, যেটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের মনে প্রশ্ন জাগে যে অল গ্র্যাজুয়েট মার্কশিট, অর্থাৎ যে কটা গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টার পর্যন্ত মার্কশিট সেগুলো পুরোটা লাগবে, গ্রেড কার্ড বা মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের যে তোমাদের সমস্ত যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি থাকলে তোমরা দেবে, ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে, পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটাও দিতে হবে, স্পোর্টস সার্টিফিকেট থাকলে সেগুলো কিন্তু দিতে হবে। সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের লাগবে। এবং লিঙ্কটা দিয়ে রাখবো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের জন্য, জাস্ট এই অ্যাপ্লিকেশন লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। আমি ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এখানে দেখো pg.skbu.ac.in এই সাইটটা থেকেই ফর্ম ফিল আপটা করতে হবে। তো এখানে রয়েছে ডিক্লারেশন, তো আমি জাস্ট এই ডিক্লারেশনে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই সাবমিটে করে দেবো ক্লিক। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটা পেজেই এই পুরো ফর্ম ফিল আপটা তোমাদের হবে, ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে সবই একটা পেজেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো প্রথমত আমি তোমাদের একটু বলে দিই, এখানে তোমাদের যে প্রাইমারি ডিটেল, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তুমি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকলে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম যদি থাকে, এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, জেন্ডার দিয়ে দিতে হচ্ছে, ব্লাড গ্রুপ দিচ্ছ, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, এখানে ক্লিক করলে কিন্তু তুমি ক্যাটাগরি পেয়ে যাবে, পিডব্লিউডি হয়ে থাকলে এখানে দিচ্ছ, এবং আনরিজার্ভ বা যদি তুমি এখানে ওবিসি এসসি হয়ে থাকো সেটা তোমাকে এখানে ওবিসি এসসি কিন্তু দিয়ে দিতে হবে, এসসি এসটি হয়ে থাকলে বা ওবিসি হয়ে থাকলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটিদের জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে, আধার নাম্বার এখানে তোমাকে দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং রিলিজিয়ান তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন ধর্ম থেকে আসছো, ঠিক আছে। তারপরে যদি কন্যাশ্রী আইডি থাকে, সেই কন্যাশ্রী K1 বা K2 সেটা দিচ্ছ। তারপরে আইডি নাম্বার এখানে তোমাকে কিন্তু আইডি নাম্বার এখানে কিন্তু তোমাকে টাইপ করতে হবে। ফটো আইডি টাইপ কি, অর্থাৎ কি আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিন্তু তুমি এখানে দিতে পারবে। তো এখানে সেটা দিচ্ছ, এবং ফটো আইডি অর্থাৎ ভোটার কার্ড যদি দাও তার নাম্বার এখানে দিচ্ছ, স্পোর্টস ক্যাটাগরি যদি হতে হবে সেটা দিচ্ছ, এবং মেরিটাল স্ট্যাটাসটা এখানে তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে নেম অফ দ্য স্পাউস, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তোমার হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে আসছে গার্জিয়ানের যে পোর্শনটা, বাবার নাম এখানে দিচ্ছ, বাবার পুরো ডিটেল, মায়ের নাম এখানে তোমাকে দিয়ে দিতে হবে, বাবার কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন, বাবার কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপরে মায়ের কন্ট্যাক্ট নাম্বার এবং গার্জিয়ানকে, তোমার বাবা নাকি মা সেটা দিচ্ছ, ফার্স্ট নেম এবং গার্জিয়ানের মিডল নেম দিচ্ছ, গার্জিয়ানের লাস্ট নেম দিচ্ছ, কি রিলেশনশিপ, অর্থাৎ যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে ফাদার করে দিতে হবে গার্জিয়ানের সাথে, এবং গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার সেম ওই নাম্বারটা আবার এখানে দিয়ে দেবে। গার্জিয়ানের ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, অর্থাৎ এটা মোটামুটি এখানে তোমাকে একটা ইমেল অ্যাড্রেস পুট করতে হবে, এবং ফ্যামিলি ইনকামটা এখানে দিতে হবে, যেহেতু স্কলারশিপের ওপর এটা খুবই ডিপেন্ডেন্ট, তাই স্কলারশিপটা যাতে তোমরা পাবে কত সেই ইনকামটা এখানে দিয়ে দিতে হচ্ছে। এবার তোমার এখানে ব্যাঙ্ক ডিটেল দিতে হচ্ছে, ঠিক আছে। ব্যাঙ্ক ডিটেল কেন, তার কারণ ইন ফিউচার যদি তুমি অ্যাডমিশনটা ক্যান্সেল করো, রিফান্ড প্রসেস এখান থেকে হয়ে যাবে। তো প্রোভাইড ব্যাঙ্ক ডিটেল এখানে ফার্স্টে তোমাদের টিক করতে হবে, করার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ নেম দিতে হচ্ছে, এখানে অবশ্যই চেষ্টা করো নিজের ব্যাঙ্ক ডিটেল দেওয়ার। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তুমি দিয়ে দিচ্ছ, পুলিশ স্টেশন থেকে শুরু করে ভিলেজ থেকে শুরু করে সব। প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে টিক করে দিলে এই ওপরে যেটা ফিল আপ করছো সেটা নিচেও কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে, একদম সহজ ফর্ম, কোনো চাপ নেই। সেকেন্ডারি কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস করেছো কোন বোর্ড থেকে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে রেজিস্ট্রেশন সেটা, কত সালে পাস করেছো, মাধ্যমিকে কত মার্কস তুমি পেয়েছিলে সেটা, টোটাল পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু তুমি দিয়ে দেবে বা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার আসছে উচ্চ মাধ্যমিকে বাংলা শিক্ষা আইডি থাকলে তুমি এখানে দিতে হবে, না হলে তুমি দেবে না। কোন বোর্ড থেকে পাস করেছো, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোন স্ট্রিম থেকে তুমি পড়েছো সেটা এখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হচ্ছে, সায়েন্স, আর্টস নাকি কমার্স। ওকে, ফুল মার্কস কত ছিল, তুমি টোটাল কত পেয়েছো উচ্চ মাধ্যমিকে, টোটাল পার্সেন্টেজ অফ বেস্ট অফ 4 সেটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। ওকে, তো বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ দিচ্ছ। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার কি, বাংলা নাকি ইংরেজি সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি সেটা এখানে দিচ্ছ, তার পার্সেন্টেজ অফ মার্কসটা এখানে তোমাকে কিন্তু দিতে হচ্ছে। তারপরে দেখো
গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো সেটা এখান থেকে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, কোন ইউনিভার্সিটি থেকে করেছো, বা প্রিভিয়াস ইনস্টিটিউশন কোন কলেজ থেকে তুমি পড়েছো, ঠিক আছে। তারপরে অনার্স নাকি পাস কোর্স পড়েছো সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। দেখো অ্যানথ্রোপোলজি বিএ, অ্যানথ্রোপোলজি বিপিএড বা কি, সেটা তুমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছ। অনার্স হয়ে থাকলে এখানে কিন্তু তুমি একটা জিনিস দেবে, অনার্স হয়ে থাকলে যেটা তোমাকে সাবজেক্ট দিতে হচ্ছে, আর পাস সাবজেক্ট যেটা ডিসিপ্লিন 1 নিয়ে পড়েছো সেটা তুমি এখানে দিচ্ছ, যেটাতে অ্যাপ্লাই করবে। তো ধরো আমি এখানে দিয়ে দিয়েছি জিওগ্রাফি বিএ। এবার দেখো গ্রাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং কত সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছো কি বলা রয়েছে দেখো এখানে অনেকগুলো রয়েছে। যেহেতু এই একই পোর্টাল থেকে এমবিএ কোর্স বা অন্যান্য কোর্স যেগুলো সেলফ ফিনান্সিং, তার তো কোনো ইয়ারের রেস্ট্রিকশন নেই, তাই অনেকগুলো রয়েছে। কিন্তু 24 এবং 23 এটা কিন্তু দুটো তোমরা দিতে পারবে যারা নর্মাল অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েশন করতে চাইছো, ঠিক আছে। এবার দেখো ডিগ্রি, সিলেক্ট ডিগ্রি, কি ডিগ্রি তুমি পড়েছো, বিএ বিএসসি বিকম নাকি কি, সেটা এখানে তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। ধরো আমি বিএ দিয়ে দিলাম। স্ট্রিম আর্টস নাকি, এবার এখানে কি পড়েছো তুমি, কোন স্ট্রিম, অনার্স পড়েছো নাকি পাস পড়েছো। তো অনার্স যদি পড়ে থাকো অনার্স দেবে, পাস যদি পড়ে থাকো পাস দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তারপরে ফুল মার্কস ইন সিজিপিএ, যদি পার্টের ক্যান্ডিডেট হয়ে থাকো অনার্সের মার্কসটা এখানে প্রোভাইড করবে। আর যদি সিবিসিএস হয়ে থাকো তাহলে সিজিপিএ যেটা রয়েছে অনার্স পাস মিলে যে সিজিপিএ হয়েছে ইন্টু 10 করে যেটা হচ্ছে এসকেবি এর ক্যান্ডিডেটটা সেটা দেবে। আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা তোমাদের ইউনিভার্সিটির যে সিস্টেম রয়েছে বা রুলস রয়েছে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনে সেটা হিসেব করে দেবে। এবং অবটেন্ড মার্কস, ঠিক আছে, ফুল সিজিপিএ কত, ফুল সিজিপিএ সবার কিন্তু এই 10ই হয়ে থাকে, তো সেটা তোমরা একটু মার্কশিট থেকে দেখে নেবে যে ফুল সিজিপিএ কত। আর পার্টের ক্যান্ডিডেটদের অনেক ক্ষেত্রে 1200, কোথাও 800 মার্কের অনার্সের পরীক্ষা হয়ে থাকে, তো সেটা তোমরা সেটা এখানে দিয়ে দিচ্ছ। আর অবটেন্ড মার্কস সিজিপিএ বা যেটা রয়েছে সেটা এখানে কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট মার্কস তুমি পেয়েছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। সিজিপিএ ইন্টু 10 করে যেটা হবে সেই জিনিসটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। আর ফুল সিজিপিএ বা মার্কস কত ছিল, তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে, আর এখানে দিয়ে দেবে তার পার্সেন্টেজটা, ওকে। তারপরে দেখো সিলেক্ট কোর্স, এবার আসছে কোন কোর্স, অ্যাপ্লাইং মাস্টার্সে আমি দিয়ে দিলাম ক্লিক করে, ঠিক আছে। এখানে আমার এটা কেন আসছে না, তার কারণ আমি ওপরেরগুলো ফিল আপ করিনি বলে এখানে আসছে না। এখানে প্রেফারেন্স কিন্তু পরপর তোমরা সিলেক্ট করতে পারবে, পরপর প্রেফারেন্সগুলো এখানে তুমি পেয়ে যাবে। জাস্ট সাবজেক্ট ওয়াইজ কোন কলেজ চাইছো সেগুলো কিন্তু পরপর তুমি পাবে। এবার দেখো ডকুমেন্ট কি কি আপলোড করতে হচ্ছে, ফটো একটা তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে, ফটো আপলোড করতে হবে এবং ফাইলস বি লেস দ্যান 200 কেবি, অর্থাৎ 200 কেবির নিচে থাকতে হবে এই ফাইলসগুলো। জেপিজিতে ফটো আপলোড করছো, সিগনেচারটা জেপিজিতে করে দিচ্ছ আপলোড। এসসি এসটি ইডব্লিউএস যেটা সেটা রয়েছে পিডিএফ এ কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে, 200 কেবির মধ্যেই কিন্তু আপলোডটা করে দিতে হচ্ছে। তারপরে হায়ার সেকেন্ডারি মার্কশিট পিডিএফ করে দিতে হচ্ছে। ফটো আইডেন্টিটি যেটা আধার কার্ড বা ভোটার কার্ড যাই দিচ্ছ সেটা পিডিএফ করবে 200 কেবির মধ্যে। ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা পিডিএফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা পিডিএফ করে দিচ্ছ। এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে একবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করছো, আবার এখানেও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে দুবার। মাধ্যমিকের মার্কশিট, তারপরে পিডিএফ যেটা পিডব্লিউডি যদি হয়ে থাকো সেটা, স্পোর্টস সার্টিফিকেট, এইচএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ করে দিচ্ছ। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা পিডিএফ করে দিচ্ছ। গ্র্যাজুয়েশনের মার্কশিট, অল মার্কশিট যেটা এখানে কিন্তু পিডিএফ করে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। দেওয়ার পর দেখো এখানে নিজের মোবাইল নাম্বার দিচ্ছ, ইমেল অ্যাড্রেস দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ। খবরদার এটা কিন্তু একদম জেনুইন দেবে, অন্য কিছু যদি দিয়ে দাও পরে কিন্তু আর যোগাযোগ করতে পারবে না। এই টোটালটা কমপ্লিট করার পর সাবমিট করে দিলে ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। এবং সেভ ফর লেটার যদি করো, অর্থাৎ পরে যদি সেভ করে আবার সাবমিট পরে করতে চাও সেটাও করতে পারছো, বাট এখানে সাবমিট করে দিলে একটা ফর্মেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। তারপরে তোমরা ফর্মটা প্রিন্ট করতে পারবে, একটা রেফারেন্স আইডি কিন্তু তুমি পেয়ে যাবে। তো চলো মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।